নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা হ্যাভ ভার্বের পাস্ট টেন্স আর ফিউচার টেন্স এই নিয়ে আলোচনা করব। দুটোই আজকে একসঙ্গেই এই একটা ক্লাসে কভার করে দেওয়ার চেষ্টা করছি। আমি গতদিন শুধুমাত্র করেছি হ্যাভ ভার্ব মানে কি আমরা জানি, এতদিনে জেনে গেছি যে যে ভার্ব কর্তার অধিকারে কিছু থাকা বোঝায় তাকে আমরা হ্যাভ ভার্ব বলি। এটুকু নিয়ে আমি আর বেশি কিছু আলোচনা করছি না এইটাকে নিয়ে। দেখো, যখন পাস্ট টেন্স হয় তখন কি হচ্ছে? সেন্টেন্স চার রকম, সেটা তো সবাই জেনে গেছি। অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন পাস্ট টেন্স হবে কি হয় দেখো, আমার দুটি কলম ছিল। কি থাকছে এখানে? ছিল। আমার দুটি কলম ছিল মানে কি? আমার অধিকারে দুটি কলম আগে ছিল। এখানে দেখবে এই দুটো লেখা আছে, এই যে হ্যাড বলে যে ভার্বটা, এই হ্যাড ভার্ব হচ্ছে হ্যাভ এর পাস্ট রূপ হচ্ছে হ্যাড। যখনই এই হ্যাভ ভার্ব অর্থাৎ অধিকারে কিছু থাকা এবং সেটা অতীতকালে বোঝাবে, অতীতকালে যখন অধিকারে কিছু থাকা বোঝায় তখন শুধুমাত্র হ্যাড হয়। ঠিক আছে? আর যখন ফিউচার টেন্স বোঝাবে তখন হয় শ্যাল হ্যাভ হবে অথবা উইল হ্যাভ হবে। যাই হোক, দেখো, আমার দুটি কলম ছিল, কি লিখছি? আই হ্যাড টু পেন্স। ফিউচার টেন্স দেখো, আমার দুটি কলম, এখানে কি লিখছি বন্ধুরা? হবে। দেখেছো? এখানে ছিল, এখানে হবে। খুব ইজি, আমরা বুঝতেই পেরে যাচ্ছি যে আমার দুটো কলম হবে তার মানে হচ্ছে অধিকারে আমার দুটো কলম, কিন্তু সেই ঘটনাটা এখনো ঘটেনি, ভবিষ্যতে হবে সেটা। একই রকম ভাবে দেখো, আমার কি দুটি কলম ছিল? জাস্ট আমরা জিজ্ঞাসা করছি, আমার কি দুটি কলম ছিল অতীতকালে? আগে আমার কি দুটো কলম ছিল? ডিড আই হ্যাভ টু পেন্স? আমার কি দুটি কলম হবে? শ্যাল আই হ্যাভ টু পেন্স? দেখো, লক্ষ্য করো, এখানে ডিড এসছে, এখানে এই ডিড আসে, ডিড আসে, ডিড। আমি তোমাদেরকে নিয়মের সময় সব একদম পুরো ব্যাখ্যা করে বলবো যে এই আমাদেরকে এই আমরা যখন এটাকে তো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন হচ্ছে তখন তো আমরা এখানে হ্যাড লিখছি, আর যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায় তখন এখানে না এই হ্যাড দিয়ে করলেও হয়। তবে এই ডিড দিয়ে আমরা শিখবো, আর তোমাদেরকেও বলি যে তোমরা এটাকে এই ডিড দিয়ে লেখাটাকে শিখবে, অনেক তোমাদের সুবিধা হবে কিন্তু। আমি নিয়মের ব্যাপারে আমি আসছি। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে তোমরা এই যে কম্প্যারিজনটা নিজেরাই তোমরা করতে পারবে, একদম সহজ। তবু পড়ে দিচ্ছি। আমার দুটি কলম ছিল, আমার দুটি কলম হবে। আমার কি দুটি কলম ছিল? আমার কি দুটি কলম হবে? আমার দুটি কলম ছিল না, আমার দুটি কলম হবে না। আমার কি দুটি কলম ছিল না, আমার কি দুটি কলম হবে না। ঠিক আছে? এই হচ্ছে বাংলাটা। আর ইংলিশটা দেখো প্রত্যেকটা কিন্তু লিখে লিখে দেওয়া আছে। আমি এবার একেবারে সরাসরি নিয়মের মধ্যে চলে যাচ্ছি। এই নিয়মটাকে লিখে নাও, যে এইটা হচ্ছে আমরা পাস্ট টেন্সের নিয়মটাকে লিখছি, যে হ্যাভ ভার্ব যখন পাস্ট টেন্স বোঝাবে তখন তার যে ভিন্ন ভিন্ন সেন্টেন্সে তার যে গঠনটা হয় বাক্যের, সেই গঠনের নিয়মটা এখানটাতে আমি লিখে দিয়েছি। তোমরা একটু লিখে নেবে। অ্যাফার্মেটিভ হলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস যা ছিল অন্যান্য। ইন্টারোগেটিভ হলে প্রথমে আমরা ডিড লিখবো, ডিড লিখবো, মনে রাখবে। ডিড লিখবো, তারপরে সাবজেক্ট লিখবো, তারপরে এখানে কিন্তু আর আমরা হ্যাড লিখবো না past tense এ। যেহেতু এখানে ডিড লিখছি, ডিডটা হচ্ছে তোমার ডু ভার্বের পাস্ট টেন্স। তোমরা এই কয়েকদিন একটু চর্চা করো, তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে কেন এরকমটা হচ্ছে। আমার কিছু আর বলতেই হবে না, দেখা যাবে যে তোমরা আমাকে বলে দিচ্ছ। ডিড, সাবজেক্ট, তারপরে হ্যাভ, যা ছিল অন্যান্য। নেগেটিভ, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস হ্যাভ। দেখো এই নটটা কোথায় বসছে? ডিডের পরে বসছে আর হ্যাভের আগে বসছে। যা ছিল না অন্যান্য। নেগেটিভ ইন্টারোগেটিভ, ডিড সাবজেক্ট নট হ্যাভ, যা ছিল না অন্যান্য। এই অথবা, বন্ধুরা মনে আছে তো সেই তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রেই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে গঠনটা হয় সেই গঠনটা কিন্তু আমরা দু রকম ভাবে শিখবো। একটা হচ্ছে সাবজেক্ট যদি নামবাচক বোঝায়, আর একটা যদি নামবাচক না বোঝায়। কারণ নামবাচক বোঝালে কি হয়, এই নটটা সাবজেক্টের আগে চলে আসে। ওকে, তোমরা এটাকে লিখে নেবে। এবার ফিউচার টেন্স, ওই হ্যাভ ভার্ব ফিউচার টেন্স হলে কি হবে? যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে তখন প্রথমে সাবজেক্ট, তারপরে হয় শ্যাল অথবা উইল, তারপরে আমরা হ্যাভ নেব।
এই শ্যাল কখন হয়? শ্যাল সাবজেক্ট যদি আই আর উই হয় তখন শ্যাল হয়। সাবজেক্ট আই আর উই হলে শ্যাল হয়, আর কোনো ক্ষেত্রে শ্যাল হয় না। সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, যা হবে অন্যান্য। দেখো তোমরা